নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। এদিকে ঝিল তো নিজের মাকে বলছে যে মা, লোক কাউকে ভালোবাসলে কি এত কষ্ট হয়? তোর মা বলছে তুই কাকে ভালোবেসেছিস রে, কার কথা বলছিস? তখন বলছে যে ঝিল চুপ করে আছে, বলছে বুঝেছি নি। তারপর বলছে ভালোবাসা আমাদের জন্যে নয় রে মা, ওরা অনেক বড় লোক, ওরা কি আমাদের সেই ভালোবাসার দাম দেবে? তোকে ওরা কখনো নিয়ে। ওর মায়ের খুব কষ্ট হতে লাগলো। ওর দিদিও বলল যে সত্যি কথা, ভালোবেসে তো অনেক কষ্ট পাওয়া যায় রে। তুই তুই এক কাজ কর, তুই ওকে বললি না কেন যে তুই ওকে ভালোবাসিস? তখন বলছে যে না, বলতে পারলাম না মা। বলছে ও তোকে ভালোবাসে? তখন ও বলল যে আমার অপারেশনের আগে আমাকে ও আই লাভ ইউ বলেছিল। তখন ওর মা বলছে যে তাহলে তাহলে তো ছেলেটাকে দোষ দিতে পারি না, ছেলেটার কোনো দোষ নেই। তুই সব কথা, নিজের মনের কথাটা ওকে কেন খুলে বললি না? তো ঝিল বলছে যে না, ওর বাড়ির লোক কত চেষ্টা করেছে বলো আমাকে বাড়ি থেকে বার করে দেবার, ওর সঙ্গে বিয়েটা ছাড়াছাড়ি হয়ে যাবার, তা আমি কেন বলতে যাব? আর তারপরে হয়তো ও সেই সময় আমাকে ভালো মন রাখার জন্য বলেছিল, যাতে আমি অপারেশনটা ভালো করে করি। তখন বলছে না, এমনি এমনি কাউকে বলা যায় না, এমনি এমনি তো কাউকে বলা যায় না। তো নি বলছে না রে মা, নিয়ে তা বলছে ঝিল তুই আগের মতন হয়ে যা, আবার তুই সেই যেমন তুই কেমন কোনো কিছুই নিয়ে মাথা ঘামাতিস না, গান এইসব নিয়ে থাক, তুই নিজের জগতে নিয়ে থাকতিস। তখন বলছে হ্যাঁ সেটা সে কি হবে। তারপরে ওর মা বলছে যে দেখ, আমাদের মতন আমরা অনেক গরিব লোক, আমরা বস্তিতে থাকি, ওরা কি আমাদের সঙ্গে সেরকমভাবে মিলে মিশে যেতে পারতো না। দুঃখ করিস না। ওর দিদিও মিলিয়েও বোঝাতে লাগলো। এদিকে সাক্ষ্য যখন বাড়ি এসছে, তো সাক্ষ্যকে ওর দাদুটা ডেকে নিয়ে সব কথা বলতে লাগলো। নিয়ে তারপর বলছে যে ঝিল তো ডিভোর্সের পেপারে সাইন করেই দিয়েছে। তখন সাক্ষ্য বলল যে ঢিল, তোমরা তো অফার করেছিলে টাকা ওকে, ও তো টাকা নেয়নি, গরিব বলেই যে টাকার উপর ঝাঁপিয়ে পড়বে সেটা তো নয়, তো ও তো ডিভোর্স পেপারে সাইন করেই দিয়েছে। তখন ওই শতরূপার একটা মেয়ে, ছোট মেয়েটা বলছে ওই মেয়ে যদি আমাদের বাড়ির বউ হয় তো তবে তো এই বাড়িতে ওই বউ হয়ে আসে ঝিল, তবে তো এই বাড়িতে আমি থাকতেই পারবো না, এই বাড়ি থেকে আমাকে চলে যেতে হবে। তখন সাক্ষ্য বলল যে তোর অনেক কিছুই আমার ভালো লাগে না, তো তবে তোর দাদার বউ হলে তো তোর দাদার জীবন তোর দাদার, যেমন তোর অনেক কিছু আমার ভালো লাগে না, তা সত্ত্বেও আমি মেনে নিচ্ছি কি না, তো তেমনি তুই মেনে নিস না। তারপর সাক্ষ্য বলল যে আমি ভেবেছিলাম যে আমার বাড়িতে এলে আমি ওকে আমার সাথে থাকলে আমি ওকে নিজের মতন করে মানুষ করে নিতাম, কিন্তু ও তো সেটা চাইলো না, ও তো ডিভোর্স পেপারে সাইন করে দিল। সেটা শুনে তো খুব খুশি। আর এদিকে শতরূপা বলছে যে তোমার যখন ছেলে পুলে হতো তো ওরা কি বলতে পারতো ওই বস্তিটা ওর মামা বাড়ি, তেলে জলে কি মিশে ওই বস্তিটা ওর মামা বাড়ি চায়? তুমি কখনো বলতে পারতে যে ওটা তোমার শ্বশুর বাড়ি? যেই হোক, আমরা ঝিলকে কোনো দিনই মানতে পারতাম না। তুমি যদি এই বিয়েটা রাখো, বিয়েটা রাখতে, তা আমরা কোনো দিনেই ওকে মেনে নিতাম না, এই বিয়েটাকে কোনো দিনেই মেনে নিতাম না। এদিকে ঠাকুমাটা বলছে চৈতি দেখ তো কত সুন্দর, ও ডাক্তার সব কিছু। তারপরে ওই শতরূপার বড় মেয়েটা ভ্রমর, ও বলছে যে দেখ দাদা ভাই, এটা আমরা বলছি না যে ঝিল খারাপ মেয়ে, ঝিল হয়তো অনেক ভালো মেয়ে, ঝিলের অনেক মায়া দয়া আছে, কিন্তু যেটা আমাদের সঙ্গে ও মানে মিশতে পারবে না, আমাদের স্ট্যাটাসের সঙ্গে ওর নেই। তো এইটাই। তখন সাক্ষ্য বলছে যে তোরা আমাকে এত বুঝাচ্ছিস কেন বলতো? আমি কি বলছি কিছু? আমি তো বলছি ডিভোর্স তো ও দিয়ে দিয়েছে, আর তারপরে তোমরা তো টাকা অফার করেছিলে ওকে, ও তো টাকাটাও নেয়নি। নিয়ে তারপরে কুশ বলছে ওর ছোটো কাকাটা যে দেখ, আমার তো নিজের স্ট্যান্ডার্ডেই বিয়ে হয়েছিল, কিন্তু কই থাকতে তো পারলাম না একসাথে। হ্যাঁ, সব কিছু শর্ত দিয়ে মেনে নিয়ে যায়, মাঝখান থেকে ছেলে মেয়েগুলোর কষ্ট হচ্ছে, সাফার করতে হচ্ছে ছেলে মেয়েগুলোকে।
নিয়ে সাক্ষ্য বলছে যে তোমরা আমাকে এত কিছু বুঝিও না, তোমরা যেটা চাইছো সেটাই হবে। আর এই শতরূপা চোখ গোল গোল করে বুঝাচ্ছে, যেমন নিজে বহুত বড় কোনো রাজা রাজওয়াড়ার মেয়ে তেমনিভাবে। সে যাই হোক, সাক্ষ্যকে সবাই মিলে বুঝাচ্ছে। সাক্ষ্যর মা বলছে তুমি আমাকে বাঁচালে বাবা, হ্যাঁ যাক তাহলে আমরা বিয়ের দিন এই বিষয়টা নিয়ে এগোই। বলছে কোন বিষয়টা নিয়ে? বলছে এই চৈতির সাথে বিয়েটা নিয়ে। বলছে তোমরা যাকে বলবে, এরপর থেকে আমি ঝিলের, তারপর বলছে ঝিল ডিভোর্স দিয়ে দিতে কী করে রাজি হলো? তো বলল যে ওর নিজের একটা ভালোবাসা আছে সেই জন্যেই। তো বলছে যাক বাবা আমরা বেঁচে গেলাম, হ্যাঁ এইটাই বললো, আমরা বেঁচে গেলাম, তাহলে আমরা এই ব্যাপারটা নিয়ে এগোচ্ছি। তখন মানে সাক্ষ্য মনে মনে বলল যে ঝিল, তোমার যদি এই ভালোবাসাটা না থাকতো, আর যদি তুমি আমার কাছে থাকতে, আমি তোমাকে নিজের মতন করে তৈরি করে নিতাম, হ্যাঁ যোগ্য করে নিতাম, কিন্তু সেটা তো হলো না, তোমার তো ভালোবাসার লোক আছে। মানে সাক্ষ্য কষ্ট যে পাচ্ছে সেটা পুরো বোঝা যাচ্ছে। তারপরে সাক্ষ্য বলল যে হ্যাঁ তোমরা এগোও নিজের বাড়ির লোককে, তোমরা চৈতির সঙ্গে চাইলে চৈতির সঙ্গেও বিয়ে দিতে পারো, চাহে যার সাথে ইচ্ছে তোমরা বিয়ে দিতে পারো। তখন বলছে যাকে ইচ্ছে, শতরূপা বলছে যাকে ইচ্ছে তো আর তাকে তো নিয়ে আসবো না, চৈতিকে আমরা চিনি, খুব ভালো মেয়ে, ওর বাবা মাকে খবর দেব, তুমি খুব ভালো হবে। তখন সবাই মিলে মানে সাক্ষ্যকে খুব বোঝাচ্ছে। সাক্ষ্য বলছে এত বোঝাবার দরকার নেই, আমি যা বুঝবার বুঝে গেছি, তোমরা যেটা চাইছিলে সেটাই হবে। আর বলছে যে বলছে যে ওই শতরূপার মেয়েটা, হ্যাঁ ওকে টাকা পয়সা, আমরা তো আমাদের তো মায়া দেয়া আছে, আমরা তো চাই ওকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে। আর ওই কুশো ওই কথাটাই বলছে। তখন বলছে যে গরিব বলেই যে টাকার উপর ঝাঁপিয়ে পড়বে তার কোনো মানে নাই, হ্যাঁ ঝিলরা গরিব কিন্তু তার বলেই যে টাকার উপর ঝাঁপিয়ে পড়বে সেটা কোনো ভাবার কারণ নেই। তারপর বললো দাদু ভাই তোমার কথা কি শেষ হয়েছে? তোমরা যেখানে ইচ্ছে বিয়ে ঠিক করবে করো, হ্যাঁ যা ইচ্ছে করো। নিয়ে তারপর সাক্ষ্য নিজের রুমে চলে গেল। নিয়ে তারপরে দিন দেখা যাচ্ছে যে ঝিলের বাড়িতে ঝিলকে ওর মা দুধের গ্লাসটা দিচ্ছে, বলছে দুধ খা। বলছে না খাবো না। বলছে যে দেখ তা অমনি জ্বালাস না, আমাকে নতুন বাড়িতে আমি কাজ ধরেছি, দেরি হয়ে গেলে ওরাও আবার রাগ করে, কথা শোনায়। তো বললো ঠিক আছে। আর বলছে না খাবি, যদি এমনি করবি তো আমি সাক্ষ্য ডাক্তারের কাছে যে সব কথা বলে দেবো তোর। তখন বলছে না না তুমি এসব কিছু বলো না। মিলি বলছে কি করবি বল, কপালটাই এমনি আমাদের। তারপরে মিলি বলল যে জানিস আজকে দেখা হয়েছিল ওই মরকটটার সাথে। বলছে কার সাথে? বলছে ওই সুমনের সাথে, মানে মিলির যে স্বামী। তো বলছে তোকে কিছু বললো? বলছে এত সাহস নাকি আমাকে কিছু বলার? তবে আমি এটা বুঝতে পারলাম যে আমাকে খুঁজতেইও এসেছিল। তখন মানে ঝিলের মা বলছে যে দেখ তো অত কষ্ট করে তোকে বোন ওইখান থেকে নিয়ে এসেছে, আর তুই ওদের ফাঁদে পা দিস না মা, তুই যে কাজটা করছিস কর, আরও বরং তুই কাজটা নিজের বাড়া, তুই নিজের কাজের প্রতি ধ্যান দে, তুই ওদের নিয়ে আর ভাবিস না। বলছে না না আমি আর ভাবছি না। তখন বলছে ঝিল বলছে সংসারটা এমন জিনিস, একদিন সংসার করলেই সব ওই সংসারের বাঁধনেই বেঁধে যায়। তখন ওর মা বলছে তুই কখন থেকে ওকে ভালোবাসলি রে? বলছে যেদিন সিঁদুর পড়েছে তখন থেকে আমার মন বদলে গেছে মা। হ্যাঁ সাক্ষ্যও কিন্তু এই কথাটা বলেছিল যে মানুষের মন বদলাতেই পারে। বলছে সে কি দাদু ভাই, তুমি তো বলতে যে আমি এই মেয়ের বিয়েটা মানি না, যখন ওর দাদুটা বলছিল ঠাকুমানটা এই বিয়েটা মানি না, তখন বলছে হ্যাঁ সে তখন বলছিলাম, কিন্তু মন বদলাতেই পারে। আর এই কথাটা ঝিলও বলল যে যখন থেকে আমার মাথায় সিঁদুর পড়েছে তখন থেকে মন বদলে গেছে। তখন বলছে কি করবি? বলছে মা আমাদের কত কষ্ট না, হ্যাঁ আমাদের কত দুঃখ। তখন ওর মা বলছে হ্যাঁ দেখ আমি তো তোর বাবার মতন নই, আমি তোদের জন্যে আমি সংসার ছেড়ে যেতে পারিনি, তোদের দুটো বোনের জন্যে। আর তোর বাবার দেখ গায়ে হাওয়াল। তবে হ্যাঁ একটা কথা এইখান থেকে গেছে ভালো হয়েছে, ওই মেনকার সঙ্গে সম্পর্কটা আমার পছন্দ ছিল না, আমার কষ্ট হতো, তো সেটা নয়। তখন ঝিল বলছে মা আমাদের জীবনে কত কষ্ট বলো। তখন ঝিল বলছে দেখ সবারই জীবনে কষ্ট থাকে রে, হ্যাঁ বড় লোকদের মতন কষ্ট, আমাদের মতন কষ্ট। মহলে থাকলেই যে খুব সুখী হতে হবে আর বস্তিতে থাকলেই যে খুব দুঃখী হতে তার মানে নেই। তো এই মেজো মামিকেই দেখ, ছুটি আন্টিকে নিয়ে কত কষ্ট থাকে অত বড় মহলে থাকার পরেও। হ্যাঁ এই সব কথা হচ্ছে।
নিয়ে তখন ঝিল বলছে যে হ্যাঁ সত্যি মা, তুমি চিন্তা করো না, আমি আগেকার জীবনে আবার আস্তে আস্তে করে ফিরে যাব, আমি আবার নিজের গান ব্যান্ড তৈরি করব, আবার আমার বন্ধুদের মিলে। তা করতে ফোন এলো স্বাক্ষর। হ্যাঁ, তো বলছে কার ফোন দেখ তো। নিয়ে দেখছে তো বলছে যে ওর ফোন। বলছে ফোনটা ধর, তোরা কথা বল, আমি আসছি। নিয়ে সাক্ষ্য বলল গুড মর্নিং। বললো হ্যাঁ। বললো কিসের জন্য ফোন করেছিলে? তো বললো যে আমার একটা জানাশোনা উকিল আছে, ওর কাছে যেতে হবে। বলছে ওই ডিভোর্সটার জন্য। বললো ঠিক আছে। তখন বলছে যে কোথায় আছে উকিলটার? তো এদিকে স্বাক্ষর মা আড়াল থেকে সব শুনছে। হ্যাঁ, শুনে তো স্বাক্ষর মা খুশিতে ডগমগ। নিয়ে তারপর বলছে যে ঠিক আছে আমি চলে যাব। বলছে না, আজকের দিনটা তুমি আমার সঙ্গেই চলো, একা তো তোমাকে যেতে পারবে না, তুমি জানো না কোন উকিলের কাছে যেতে হবে। হ্যাঁ, আমার সঙ্গে একা যেতে না চাইলে তোমার বয়ফ্রেন্ডকেই নিয়ে যেতে পারো। তখন বলছে কেন বয়ফ্রেন্ডকে কেন? বলছে না, সে যদি আবার আমার সাথে তোমাকে একা না ছাড়ে। তো তখন ঝিল বলল ওর আমার উপর অনেক বিশ্বাস আছে, অমনি ব্যাপার নাই। হ্যাঁ, আর এদিকে স্বাক্ষর মা সব শুনছে। তারপর বলছে যে ঠিক আছে, আমি চলে যাব 12টার সময়। বলছে 12টার সময় আমি তোমাকে নিতে আসবো, তারপর আমরা যাব উকিলের কাছে। হ্যাঁ, তখন ঝিল বলল হ্যাঁ, বিয়েটা বিয়ে ডিভোর্সটা তাড়াতাড়িই হওয়া ভালো, তোমার আবার বিয়ের তাড়া আছে। বলছে কেন, তোমার নেই? তখন ঝিল বলছে আমার ছাড়ো। নিয়ে তারপরে ওর মা তখন তারপরে বললো ঠিক আছে। মানে অনেক কথা ফোন হলো। দেখা গেল যে এপিসোড টানবার জন্যই এগুলো করছে, এত স্লোভাবে এপিসোডগুলোকে বেড়াচ্ছে, মনে হচ্ছে যে একটা মানে এই গল্পটা 5 বছর চলবে, তাও এক জায়গাতেই থেমে থাকবে, এত স্লোলি। এই প্রোমোর এপিসোড শুরু হলো, যে প্রোমোটা হয়েছিল তার। এখন দেখা যাক ডিভোর্সটা কত দিনে হয়, 1 মিনিটের ডিভোর্স হতে কত দিন লাগায় লেখিকা। নিয়ে সে যাই হোক, স্বাক্ষর মা ঢুকলো। নি স্বাক্ষর, হ্যাঁ ঝিল এটাও বলেছিল যে তুমি অফিস যাওয়ার আগে আমি তোমাকে আমন্ড বাদাম ড্রাই ফ্রুটসগুলো দিতাম, সেইগুলো এখন তুমি ঠিক মতন খাচ্ছ তো? নিয়ে তারপর স্বাক্ষর মা ওইগুলো নিয়েই ঢুকলো। তখন বলছে মা তুমি কী জন্য এলে? আমি যেতাম তখন। আর স্বাক্ষর মা আবার মনে মনে বলছে ঠাকুর তুমি আমাকে অনেক বাঁচালে, আমি তো তোমাকে ভক্তি করতাম, আমার ভক্তির দাম তুমি দিলে। হ্যাঁ, এইসব বলে আর স্বাক্ষর মা বলছে তাহলে ঠিক আছে, আমি চৈতিকে খবর দিচ্ছি, এইসব বলতে লাগলো। হ্যাঁ, সাক্ষ্য বললো ঠিক আছে, আমি তো যাচ্ছিলাম নিচে, তো তুমি নিয়ে এলে, 1-2টা খেয়ে নিয়ে মুক্তিকে দিয়ে আর বেরিয়ে গেল। এদিকে সাক্ষ্য, এদিকে ঝিল, মানে ওর মা, দিদি, ওর বন্ধুরা সবাই জিজ্ঞেস করছে এই ঝিল কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? বলছে আচ্ছা মুশকিল তো। ওর মা মানা করে দিল যে একদম বলো না আমি কোথায় যাচ্ছি। তো ওর মা বলছে যে আমি ওরা তো একদিন জানতেই পারবে, না বললে। বলছে যখন জানতে পারবে তখন জানতে পারবে, এখন কিন্তু বললো না কাউকে। নিয়ে তারপরে ওরা জিজ্ঞেসই করতে লাগলো, ঝিল রেগে গেল। তারপরে হ্যাঁ, স্বাক্ষর গাড়িটা এলো, বলছে তোর বরের গাড়ি আসছে ঝিল, কোথায় যাচ্ছিস? তখন ঝিল বলছে তোমরা কোথাও যাও সব সময়, আমি কি তোমাদেরকে জিজ্ঞেস করি যে তখন থেকে তোমরা কোথায় যাচ্ছিস বলে যাচ্ছ? নিয়ে তারপরে ঝিলের এলো, সাক্ষ্য দরজা খুললো। নিয়ে ঝিল বললো মা আমি আসছি। নিয়ে ওর মা বললো তোকে জলের বোতল নিতে বলেছিলাম, তুই নিয়েছিলি? দিয়েছিলাম। বলছে ভুলে গেছি, ও রাস্তায় কোথাও নিয়ে নেব। নিয়ে সাক্ষ্য বলছে যে গাড়িতে ওঠো। তো বলছে আমি পেছনে বসবো। বলছে না পেছনে না, সামনেই বসো, তুমি যদি পেছনে বসো আমাকে তোমার ড্রাইভার বলে মনে হবে, তুমি সামনেই বসো। তা ঝিলের বন্ধুরা বলছে সাক্ষ্যকে আমরা গরিব বলে কি আমাদের সঙ্গে কথাও বলবেন না? নিয়ে বলছে না কথা বলবো, সেটা ব্যাপার না, তারা আছে। নিয়ে সাক্ষ্য বসালো, গাড়িতে বসলো। তারপরে এটাই শেষ আজকের এপিসোড। দেখা যাক কতদিন টানে লেখিকা। তবে এইটা বলতে বাধ্য হচ্ছি যে এ সিরিয়ালটাকে একদম বরবাদ। যদি চৈতির সাথে বিয়ে হয় স্বাক্ষর, তা সিরিয়ালটা শেষ। আর যদি ঝিলের সাথে বিয়ে হয় তো ঝিলের লড়াই, শ্বশুর ঘরে টিকে থাকার লড়াই, সবারই সঙ্গে টক্কর দিয়ে। তবে হ্যাঁ, ওইটা ভালো লাগবে ঝিলকে ন্যাকা বোকা না সাজিয়ে। যদি ঝিলের সাথে স্বাক্ষর বিয়েটা হয় আর ঝিল সবাইকে প্রতিবাদ করুক, আর ঝিল যে কেমন মেয়ে আস্তে আস্তে বুঝুক, ওদের কনসেপ্টটা চেঞ্জ হোক, যে বস্তি হলেই যে খারাপ আর বস্তি হলেই যে সবাই খারাপ, সেটা নয়। আর যদি চৈতির সাথে বিয়েটা হয়
তবে তো সিরিয়ালটাই শেষ হয়ে গেল, তবে তো ভোলে বাবার আর কিছু নাম থাকলোই না। হ্যাঁ, যদি চৈতির সাথে বিয়েটাও হয় তো দেখা যায় ঝিল যেমন ওদের বাড়িতে কখনো দেখা না, আর ঝিল যেমন অনেক উপর জায়গায় পৌঁছে যায়, সাক্ষ্যর মায়ের থেকে বেশি উপরে পৌঁছে যায়। এমন না ঝনকের মতন যেমন নাই রাইটার না করুক যে ওকে কোনো ঘাটে লাগতে দিল না, এই যেমন ঝনককে গায়ে ফেলে দিল আর একে এই বস্তি থেকে অন্য বস্তি ছুড়ে দিল, সেটা আমরা দেখতে চাই না। সবাই চায় যে ঝিল আর সাক্ষ্যর ডিভোর্সটা না হোক, আর যদি হয়ও তো এমন জায়গায় পৌঁছে যাক যে সাক্ষ্যকেও ঝিলের জন্য তপস্যা করতে হয়। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে কি হচ্ছে নিয়ে আসবো নেক্সট এপিসোডের সাতকাহন নিয়ে। আর বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।